শুভ সকাল। আজ 4 ভাদ্র 1428 বঙ্গাব্দ, 19 আগস্ট 2021 খ্রিস্টাব্দ। আমি রীতারানী সরকার, সহকারী অধ্যাপক বাংলা বিভাগ, চান্দিনা রেদন আহমেদ বিশ্ববিদ্যালয় কলেজের অনলাইন ক্লাসের পক্ষ থেকে স্নাতক সম্মান চতুর্থ বর্ষের ছাত্রছাত্রীদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা চতুর্থ বর্ষে 3টি কোর্স পড়াবো আমি। এর মধ্যে একটি কোর্স নিয়ে আলোচনা হচ্ছে, সেটি হচ্ছে অনুবাদে চিরায়ত সাহিত্য। আর দ্বিতীয় যে কোর্সটি হচ্ছে সেটি হচ্ছে বাংলা কবিতা 3। আর 3 নাম্বার কোর্সটি হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্য। তো এরই ধারাবাহিকতায় আমি আজকে যে ক্লাসটি, এটি হচ্ছে বাংলা কবিতা 3-এর প্রথম ক্লাস। তোমরা দেখো, বাংলা কবিতা 3-এর প্রথম ক্লাসে আমরা দেখছি এখানে 4টি কাব্যগ্রন্থ তোমাদের পাঠ্য আছে। 1 নম্বরে আছে সাত সাগরের মাঝি। এটি আমাদের মুসলিম রেনেসাঁর কবি, পুনর্জাগরণের কবি ফররুখ আহমেদের একটি বিখ্যাত কাব্যগ্রন্থ। দ্বিতীয় হচ্ছে রাত্রি শেষ, আহসান হাবিব, কবি আহসান হাবিবের একটি বিখ্যাত কাব্যগ্রন্থ। তৃতীয় বন্দি শিবির থেকে শামসুর রহমানের কাব্যগ্রন্থ। আর চতুর্থ হচ্ছে সুকার্ত তরবারি, হাসান হাফিজুর রহমান। তো আমরা এই 4টি কাব্যগ্রন্থ থেকে আমাদের মোট মার্কস কত? 100 মার্কস। 100 মার্কসে ধরো সমান 25 করে আমাদের প্রত্যেকটি কাব্যগ্রন্থ। তো আমরা শুরু করব প্রথম কাব্যগ্রন্থ দিয়ে, সাত সাগরের মাঝি দিয়ে। আমরা আজকে সাত সাগরের মাঝি, এই কাব্যগ্রন্থের রচয়িতা হচ্ছেন কবি ফররুখ আহমেদ। কবি ফররুখ আহমেদ সম্পর্কে আমরা কিছুটা জেনে নিব। তোমরা এটি মনে রাখবে যে আমরা স্নাতক সম্মান চতুর্থ বর্ষের ছাত্রছাত্রী, সেহেতু তোমাদেরকে প্রত্যেকটা যে কবি বা তোমাদের যে পাঠ্য জায়গা যে বইয়ের বিষয়গুলো আছে সেগুলো তোমাদেরকে খুব ভালোভাবে আয়ত্ত করতে হবে। সেই জন্য কবি ফররুখ আহমেদ সম্পর্কে মোটামুটি একটা ধারণা তোমাদেরকে, স্বচ্ছ ধারণা তোমাদেরকে নিতে হবে। তোমাদেরকে শুরুতেই বলেছি এবং তোমরা নিজেরাও জানো যে কবি ফররুখ আহমেদ মুসলিম রেনেসাঁর কবি, পুনর্জাগরণের কবি। তার লেখার সমস্ত বিষয় হচ্ছে মুসলিম ঐতিহ্যকে তুলে ধরা এবং মুসলিম জাতিকে পুনর্জাগরিত করা। তিনি তার যে জন্ম, তার কিন্তু পারিবারিক যে পদবী সেটা কিন্তু সৈয়দ। তিনি সৈয়দ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। কত সালে? তার জন্মটা হচ্ছে তার জন্ম হচ্ছে 1918 সালে। 1918 সালে। এবং কত তারিখ? সেটা হচ্ছে 10 জুন। ঠিক আছে, 10 জুন। এবং তার যে জন্মস্থান সেটা হচ্ছে মাগুরা জেলার শ্রীপুর উপজেলার মাঝাইল গ্রামে। মাঝাইল গ্রামের নাম হচ্ছে মাঝাইলে তার জন্ম।
তাহলে কি দাঁড়ালো যে 1918 সালের 10 জুন তিনি জন্মেছেন মাগুরা জেলার শ্রীপুর উপজেলার মাঝাইল নামক গ্রামে, এবং তার বাবা ছিলেন পুলিশ ইন্সপেক্টর বাবা, এবং বাবার নাম হচ্ছে সৈয়দ হাতেম আলী বাবা সৈয়দ হাতেম আলী, আর মা হচ্ছেন রৌশন আক্তার। এবং বাবা তো বলেছি পুলিশ ইন্সপেক্টর। বাবা পুলিশ ইন্সপেক্টর ছিলেন। এবং এই যে হাতেম আলী, তারা কিন্তু পারিবারিকভাবে খুব সজ্জন এবং অভিজাত পরিবার ছিল তারা। এবং আমাদের এই সৈয়দ ফরুক আহমেদ, তিনি কিন্তু পড়াশোনা করেছেন। বাবার যেহেতু পুলিশ ইন্সপেক্টরের চাকরি, বিভিন্ন জায়গায় তার পড়াশোনা হয়েছে, কিন্তু তিনি ম্যাট্রিক পরীক্ষা বিভিন্ন স্কুলের মধ্য দিয়ে পড়াশোনা গেলেও ম্যাট্রিক পরীক্ষা দিয়েছেন তিনি খুলনা জেলা স্কুল থেকে। তারপরে তিনি কলকাতা থেকে ইন্টারমিডিয়েট পাশ করেছেন, এবং কলকাতায় তার যে শিক্ষা জীবন সমাপ্তি হয়েছে। কারণ সমাপ্তি তিনি করতে পারেননি, তিনি দর্শন এবং ইংরেজি সাহিত্য এই দুটাতে ভর্তি হয়েছিলেন স্নাতকে, কিন্তু তিনি পড়া শেষ করতে পারেননি। সেটা ছিল কলকাতার স্কটিশ কলেজ থেকে তিনি দর্শন এবং ইংরেজি সাহিত্যে পড়তে চেয়েছিলেন, কিন্তু পারেননি, শেষ করতে পারেননি। এসএসসি অর্থাৎ ম্যাট্রিক এবং ইন্টারমিডিয়েট দুটি তিনি খুব কৃতিত্বের সাথে শেষ করেছিলেন। একটা ছিল 1937 সালে এবং আরেকটা হচ্ছে কলকাতা রিপন কলেজ থেকে 39 সালে। তাহলে আমরা শিক্ষা জীবনটা যদি নোট করতে চাই, 1937-এ, এটাকে তোমরা নোট করবে শিক্ষা জীবন দিয়ে। শিক্ষা জীবন 1937 সালে ম্যাট্রিক কোথায়? খুলনা জেলা স্কুল থেকে। খুলনা জেলা স্কুল। আর হচ্ছে 1939-এ আইএ, সেটা হচ্ছে কলকাতা রিপন কলেজ। তারপরে তিনি স্কটিশ কলেজে, ওটা লিখছি না যেহেতু তিনি শেষ করতে পারেনি, তবে তোমাদের জেনে রাখতে হবে। তারপর তিনি স্কটিশ কলেজ থেকে দর্শন শাস্ত্র এবং ইংরেজি শাস্ত্রে পড়াশোনা করতে চেয়েছিলেন, ভর্তি হয়েছিলেন, কিন্তু তিনি শেষ পর্যন্ত শেষ করতে পারেননি। তারপরে দেখো, তিনি কর্মজীবনে এসে তিনি তো লেখালেখি শুরু করেছেন, কিন্তু সেই ছাত্র জীবনের শেষের দিকে এসে লেখালেখি তিনি শুরু করেছিলেন, এবং লেখালেখিটাই তার মূলত এক প্রধান বিষয় হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু তারপরেও তার হচ্ছে সাংবাদিকতা অর্থাৎ সম্পাদক হিসেবে তিনি দায়িত্ব পালন করেছিলেন একটি পত্রিকায়, এবং সেই পত্রিকাটা হচ্ছে তার যে
মাসিক মুহাম্মদী পত্রিকা, মাসিক মুহাম্মদী পত্রিকায় তিনি 1945 সালে, তাহলে তার কর্মজীবনটা বৈচিত্র্যপূর্ণ ছিল। তিনি পড়াশোনা শেষ না করেই কিন্তু প্রথমে তিনি 1944 সালে দিকে তিনি এটা হচ্ছে সিভিল সাপ্লাইয়ে যোগ দিয়েছিলেন কলকাতাতেই। তার কর্মজীবনটা আসলে পড়াশোনাটাও যেহেতু আইএ রিপন কলেজ, তারপরে তিনি কলকাতা স্কটিশ কলেজে ভর্তি হয়েছেন ইংরেজি এবং দর্শন শাস্ত্রে, এবং পড়াশোনা শেষ না করেই 1944-এর দিকে তিনি আবার কলকাতাতেই সিভিল সার্ভিস, এটাকে বলে সিভিল সাপ্লাইয়ে তিনি জয়েন করেছিলেন। এবং 1946-এতে যে তিনি আবার জলপাইগুড়িতে তিনি একটি ফার্মে চাকরি নিয়েছিলেন। এবং 45 সালে এখন দেখো এই বিষয়গুলো তোমাদেরকে কর্মজীবনের শুরুটা তোমাদেরকে যদি বলি, এটা পয়েন্টটা হবে কর্মজীবন। এটা শুরু হয়েছে 1944 সালে সিভিল সাপ্লাই বিভাগে, সিভিল সাপ্লাই। তারপরে 1945-এ তিনি আবার কি করেছিলেন, 1945-এ তিনি মাসিক মুহাম্মদী পত্রিকা, মাসিক মুহাম্মদী, এটা কিন্তু সেই সময় একটা বিখ্যাত পত্রিকা, কিন্তু মাসিক মুহাম্মদী পত্রিকা। তোমরা জানবে, তোমরা যখন আরো সাহিত্য নিয়ে পড়াশোনা করবে তখন দেখবে এই যে দেশ বিভাগ উত্তর, অর্থাৎ দেশ বিভাগ হয়েছে 47-এ, তো 47-এর আগে ভারতবর্ষে বিখ্যাত একটি পত্রিকা ছিল মাসিক মুহাম্মদী পত্রিকার তিনি ভারপ্রাপ্ত সম্পাদক। তারপরে 1946-এ যে তিনি আবার ওই যে বলেছিলাম জলপাইগুড়িতে একটি ফার্মে, জলপাইগুড়িতে একটি ফার্মে চাকরি নেন। ঠিক আছে, এই হচ্ছে 1944-এ সিভিল সাপ্লাই দিয়ে তার যাত্রা শুরু। 45-এ যে আবার ওই যে চাকরির পাশাপাশি তিনি মাসিক মুহাম্মদী পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এবং 1946-এ যে জলপাইগুড়িতে আবার একটি ফার্মে যে তার চাকরি শুরু হয়। এই হচ্ছে তার মোটামুটি কর্মজীবন। দেখা গেল 47-46-এ তো তিনি জলপাইগুড়িতে ফার্মে জয়েন করেছেন। 47-এর 14ই আগস্ট আর 15ই আগস্ট দেশ ভাগ হয়। তো এই ভাগ হওয়ার পরে 48 সালে তিনি কলকাতা ছেড়ে পার্মানেন্টলি ঢাকায় চলে আসেন, এবং ঢাকায় এসে তিনি ঢাকা বেতারে যোগদান করেন। তাহলে কত সাল, এটা আমরা এখানে লিখছি না, তোমরা একটু নোট করে রাখবে। 1948 সালে তিনি ঢাকায় আসেন। 45 তো 46 গেল, এরপরে দেখো 48টা আমি এখানে লিখি। 1948-এ ঢাকা বেতার, এবং তার মৃত্যু তো 1974-এ। তিনি 72 সাল পর্যন্ত এই ঢাকা বেতারে তিনি এই এটাকে কি বলে, এটা হচ্ছে শিল্পী, বেতার শিল্পী হিসেবে দায়িত্ব পালন করেছেন। নিয়মিত স্টাফ আর্টিস্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। এবং আরেকটি বিষয় হচ্ছে তিনি এই যে দেশ বিভাগ, সেটাকে তিনি সমর্থন করেছিলেন। যদিও এর আগে তার শিক্ষা জীবনের শুরুতে তিনি কিন্তু ছিলেন বাম রাজনীতির সাথে যুক্ত, কিন্তু শেষ পর্যন্ত তার মত পরিবর্তন হয়, তার নীতির পরিবর্তন হয়। তিনি মুসলিম পুনর্জাগরণের জন্য তার মানসিকতা তখন ওদিকেই ঝুঁকে যায়, এবং তিনি মুসলিম জাতিকে জাগরণের জন্য, তাদের প্রভূত উন্নয়নের জন্যেই কিন্তু তিনি মূলত দেশ বিভাগটাকে সমর্থন করেছিলেন। কিন্তু দেশ বিভাগকে সমর্থন করলেও
শেষ পর্যন্ত 1952 সালের আগে 48-এই তো শুরু হয়ে যায় ভাষা নিয়ে বিভিন্ন সমস্যা। তখন কিন্তু তিনি বুঝতে পেরেছিলেন যে পাকিস্তানিরা মোটেই কিন্তু আমাদের পূর্ব পাকিস্তানের ভালো চাইছে না, এবং তারা বাংলা নিয়ে যখন, ভাষা নিয়ে যখন তারা আমাদেরকে চাপিয়ে দেওয়ার মানসিকতা যখন তিনি জানতে পারেন, বুঝতে পারেন, তখন কিন্তু তিনি প্রতিবাদ করেন এবং বিভিন্ন লেখায় তার এই প্রতিবাদটা কিন্তু ফুটে উঠেছিল। এবং 52 সালের এই ঘটনার পরে, রক্তাক্ত ঘটনার পরে তিনি কিন্তু ধর্মঘট পালন করেছিলেন। তাহলে আমরা একজন মুসলিম রেনেসাঁর কবি, কিন্তু মনে মনে শতভাগ বাঙালি পুনর্জাগরণে বিশ্বাসী ছিলেন তিনি। বাংলা মাতৃভাষা, সেটিকে তিনি প্রাণপণে তার মর্যাদা রক্ষার লড়াইয়ে তিনি যুক্ত ছিলেন। এই হচ্ছে আমাদের মোটামুটি তার যে জন্মের পরে শিক্ষা আমরা জানলাম, কর্মজীবনে জানলাম যে তার কলকাতায় সিভিল সাপ্লাই দিয়ে তার চাকরি শুরু, তারপরে মাঝখানে মাসিক মোহাম্মদ পত্রিকায় তিনি জয়েন করলেন, আবার 46-এ যে তিনি জলপাইগুড়িতে একটা ফার্মে জয়েন করেছিলেন, তারপরে যখন 47-এ দেশ বিভাগ হয়, 48-এ তিনি একদম কলকাতার পার্ট ঘুচিয়ে তিনি চলে আসেন ঢাকায়, এবং ঢাকা বেতারে তিনি 1948 থেকে 72 সাল পর্যন্ত একেবারে টানা সেখানে তিনি একজন স্টাফ আর্টিস্ট হিসেবে, নিয়মিত স্টাফ আর্টিস্ট হিসেবে তিনি সেখানে ছিলেন, এবং ছোটদের জন্য একটি অনুষ্ঠান তিনি এখান থেকে সম্প্রচার করতেন নিয়মিত। এবার আসো তার যে বিখ্যাত রচনা নিয়ে কথা বলি আমরা। তার যে বিখ্যাত রচনাগুলো, সেগুলোর মধ্যে একদম প্রধান কাব্যগ্রন্থ কিন্তু আমাদের এই সাতসাগরের মাঝি, যেটি আমরা পড়াবো তোমাদের পাঠ্য সাতসাগরের মাঝি। এবং এই যে কাব্যগ্রন্থটি, এটি 1944 সালে প্রকাশিত হয়। সাতসাগরের মাঝি প্রকাশিত হয়েছে 1944 সালে, ঠিক আছে? 1944 সালে সাতসাগরের মাঝি প্রকাশিত হয়েছে, এবং তার যে এই বইয়ে মোট কবিতা হচ্ছে 19টি কবিতা সাতসাগরের মাঝিতে। এবং 19টি কবিতার ভিতরে সাতসাগরের মাঝি কবিতাটি হচ্ছে একটি অন্যতম কবিতা, নাম কবিতা। অর্থাৎ 19টি কবিতার ভিতরে এই কাব্যগ্রন্থের নাম যে কবিতার নামে হয়েছে, সেই কবিতার নাম সাতসাগরের মাঝি। তারপরে দেখো তার আরো উল্লেখযোগ্য যে কাব্যগ্রন্থগুলো, সেইগুলো কিন্তু তোমরা জানো যে সিরাজুম মনিরা এবং মহাকাব্য লিখেছেন একটি, আমাদের মাইকেল মধুসূদন দত্তের পরে বাংলা সাহিত্যে একটি ভালো মহাকাব্য, যদিও সেভাবে প্রচারিত হয়নি, সেটার নাম হচ্ছে হাতেম তাইকে নিয়ে তার লেখা মহাকাব্য। 1966 সালে এটি প্রকাশিত হয়েছে। তারপরে তিনি কাব্য নাটক লিখেছেন, তার হচ্ছে নৌফেল ও হাতেম, এবং কাহিনী কাব্য লিখেছেন হাতেম তাই। অর্থাৎ তার লেখার যে বিষয়গুলো, সেটা দিয়ে বুঝতে পারো তিনি মুসলিম যে ঐতিহ্যগুলোকে, সেগুলি মানুষের সামনে ধরে আনতে চেয়েছিলেন। তিনি চেয়েছিলেন মানুষ যাতে বাঙালি যে মুসলিম, তারা যে ঘুমিয়ে আছে, তাদের যে ঐতিহ্য, তাদের যে সম্মান, তাদের যে গৌরবের বিষয়গুলো আছে, এগুলো ভুলে তারা কালের স্রোতে গা ভাসিয়ে দিয়েছে, সেগুলো যেন তারা বুঝতে পারে, তারা যেন বুঝে তাদের যে সততা, তাদের যে নিষ্ঠা, তাদের যে সৎ গুণাবলী আছে, সেগুলো মানুষের সামনে তুলে ধরতে চেয়েছিলেন। সেই জন্যে তিনি ঐতিহ্যমণ্ডিত যে চরিত্রগুলো, সেগুলোকে তিনি নিয়ে এসেছেন চোখের সামনে। সেই জন্যেই ঐতিহাসিক চরিত্র, এই যে নৌফেল ও হাতেম, তারপরে হচ্ছে সিরাজুম মনিরা, এইগুলো চোখের সামনে নিয়ে এসেছেন। আর তার বাচ্চাদেরকে তিনি অনেক ভালোবাসতেন, এই জন্য তিনি বেতারে বাচ্চাদেরকে নিয়ে অনুষ্ঠান করেছেন। তার শিশুতোষ কাব্যগ্রন্থগুলো হচ্ছে পাখির বাসা, হরফের ছড়া, চাঁদের ছড়া, ছড়ার আসর এবং ফুলের জলসা। 5টা কাব্যগ্রন্থ, খেয়াল করো, পাখির বাসা, হরফের ছড়া, চাঁদের ছড়া, ছড়ার আসর আর ফুলের জলসা।
আমরা এখানে আর লিখতে পারছি না, এগুলি তোমরা মনে রাখবে। আর হচ্ছে এবার আসো তার ব্যক্তিগত জীবনে, তিনি কিন্তু 11 সন্তানের জনক, 11টি সন্তান ছিল তার। তো যাই হোক, আমরা তাহলে ফারুক আহমেদ সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেয়েছি। আরেকটু বিষয় আমরা নেই, সেটা হচ্ছে তিনি পুরস্কারও পেয়েছেন কিন্তু অসংখ্য। এই পুরস্কারগুলো নিয়ে আমরা একটু ধারণা দিই তোমাদেরকে। তিনি আদমজি সাহিত্য পুরস্কার এবং ইউনেস্কো পুরস্কার পেয়েছিলেন, এটা আমরা পয়েন্টটা লিখি। 6 পুরস্কার। তিনি আদমজি পুরস্কার পেয়েছেন, আদমজি পুরস্কার আর ইউনেস্কো একসাথে একই বছর। ইউনেস্কো পুরস্কার একসাথে হয়েছে। এটা হয়েছে তোমার হচ্ছে 1960 সালে, না সরি, প্রথমে আমরা বাংলা একাডেমি পুরস্কারটা দিয়ে ধরি। বাংলা একাডেমি এটা তো আছে, এটা হচ্ছে 66 সাল। বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন 60 সালে। বাংলা একাডেমি সেটা হচ্ছে 1960-এ বাংলা একাডেমি পুরস্কার। 21-এ পদক, 60-এর পরে 66-তে এসে আদমজি পুরস্কার এবং ইউনেস্কো পুরস্কার। এরপর 77-এ এসে 21-এ পদক। 77-এ এটা মরণোত্তর, 21-এ পদক 1977-এ। দেখো উনি কিন্তু 1974-এ মারা গেছেন, 1974-এ মারা গেছেন, কিন্তু 77-এ যে পুরস্কারটি তিনি পেয়েছেন এটার নাম হলো মরণোত্তর 21-এ পদক। মরে যাওয়ার পরেও কিন্তু আমাদের দেশে পুরস্কার দেওয়া হয়, আমাদের দেশে কেন পৃথিবীর সব দেশেই দেওয়া হয়, সেটাকে বলে মরণোত্তর পুরস্কার। তারপরে তিনি স্বাধীনতা পদক, সেটাও মরণোত্তর, সেটা হচ্ছে 1980 সালে। 1980 সালে স্বাধীনতা পদক 1977, আর স্বাধীনতা পদক হচ্ছে 1980। আমাদের জায়গা সংকুলন হচ্ছে না দেখে আমি একটু ঘিজি হয়ে গেছে। তারপর আমি বলে দিচ্ছি, দেখো পুরস্কার 1 নম্বর যে পুরস্কার, এটা আমরা এখানে বাংলা একাডেমি 1960, আমরা যদি সালওয়ারি যদি বিচার করি তাহলে বাংলা একাডেমি পুরস্কারটা হচ্ছে আগে 1960 সালে। তারপরে 66-তে এসে তিনি আদমজি এবং ইউনেস্কো পুরস্কার একই সালে পেয়েছেন, সেটা ছিল 66 সাল। তারপরে 21-এ পদক পেলেন 1977 সালে এসে, তখন তো তিনি পৃথিবীতে নেই, মরণোত্তর পদক পেয়েছেন। আর স্বাধীনতা পদকও তার মৃত্যুর পরে 1980 সালে। তাহলে হচ্ছে 60 বাংলা একাডেমি, 66 সালে হচ্ছে আদমজি ইউনেস্কো এবং 21-এ পদক 77-এ, আর 80 সালে হচ্ছে স্বাধীনতা পদক। এই হচ্ছে তার পুরস্কারের কথা। আর 1974 সালে 19শে অক্টোবর তার মৃত্যু হচ্ছে 1974। দেখো আমাদের জায়গা হচ্ছে না দেখে মৃত্যুটা এখানে লিখলাম। মৃত্যু 1974 সালের 19 অক্টোবর। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি একটা ধারণা তাকে নিয়ে পেলাম। তার জন্ম, তার মৃত্যু, তার জন্মস্থান, তার পারিবারিক পদবি, বাবা মায়ের নাম, বাবা পুলিশ ইন্সপেক্টর, এবং তার লেখাপড়া, তার খুলনা জিলা স্কুল থেকে ম্যাট্রিক এবং কলকাতা রিপন কলেজ থেকে আইএ এবং কলকাতা স্কটিশ কলেজ থেকে তিনি বিএ অনার্স ইংরেজি এবং দর্শন শাস্ত্রে, যদিও তিনি শেষ করতে পারেননি। তারপরে 44 সালে তিনি কর্মজীবনে ঢুকেন সিভিল সাপ্লাই দিয়ে, এবং এর মাঝখানে তারকে তিনি জয়েন করেন, এটা হচ্ছে একটি পত্রিকা, বিখ্যাত মাসিক মুহাম্মদী পত্রিকা তৎকালীন সময়ে, সেটির ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন। 46-এ যে তিনি আবার জলপাইগুড়িতে যে একটি ফার্মে জয়েন করেছেন, সেখান থেকে 47-এ দেশ বিভাগের পরে 48-এ তিনি পার্মানেন্টলি চলে আসেন ঢাকায়। ঢাকা বেতারে এসে তিনি
যোগদান করেন। সেখানে নিয়মিত স্টাফ আর্টিস্ট হিসেবে তিনি চাকরি করেন অনেক দিন, অর্থাৎ 1948 থেকে 1972 সাল পর্যন্ত। এই হচ্ছে তার কর্মজীবন। এইবার সাহিত্যিক জীবনে তিনি অনেক লেখালেখি করেছেন, অনেকগুলো কাব্যগ্রন্থ রচনা করেছেন, সাথে কাব্যনাটক লিখেছেন, তারপরে হচ্ছে মহাকাব্য লিখেছেন, শিশুতোষ গ্রন্থ লিখেছেন, এবং প্রত্যেকটা লেখার মূল বিষয় ছিল মুসলিম পুনর্জাগরণ। এবং আমরা যখন কবিতাগুলো পড়তে শুরু করবো আগামী ক্লাসে, তোমরা দেখবে, এবং বিখ্যাত কবিতা যে পাঞ্জেরি, 19টি কবিতার ভিতরেই কিন্তু আছে। সাতসাগরের মাঝি একটি কবিতা, 19টি কবিতার মধ্যে আরেকটি কবিতার নাম পাঞ্জেরি, আরেকটার নাম হচ্ছে সিন্দাবাদ, আর হচ্ছে আমি কয়েকটা নাম বলছি, আকাশ নাবিক, ডাহু, আর হচ্ছে এই সব রাত্রি। এগুলো হচ্ছে 19টি কবিতার মধ্যে বিখ্যাত কবিতা। রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি, এখনো তোমার আসমান ভরা মেঘে, সে তারা হেলাল এখনো উঠেনি জেগে। এই হচ্ছে যে কবিতাটি আমরা স্কুল জীবনেই পেয়েছি। তো ঠিক আছে, আগামী ক্লাসে দেখা হবে। আজকের ক্লাসে আমরা যেই কথাগুলো আলোচনা করেছি তোমরা সবগুলো তথ্য নোট করে নেবে, আত্মস্থ করবে। দেখা হবে আগামী ক্লাসে। আবার মুক্তিযুদ্ধ বিষয়ক সাহিত্য নিয়ে আসবো। এরপরে আগামী মাসের 3য় সপ্তাহে আবার দেখা হবে ফররুক আহমেদের শেষ সাগরের মাঝি নিয়ে। ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুন্দর থাকো। ধন্যবাদ সবাইকে।